দেখেন, এটা বিরল একটা সম্মান। এটা তো যে কারোরই ভালো লাগবে যে বাংলাদেশের একজন প্রতিনিধি এই সম্মানে ভূষিত হলেন, এবং সেটা নর্মাল কোনো সম্মান না, ভোটে। তো এই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভোট পাওয়া এবং ভোটে অনেক দূর এগিয়ে উনি ছিলেন, তো এইটা প্রত্যেকটা বাংলাদেশির জন্য একটা সুখবর। আমি মনে করি যে এই সুখবরে আমি একজন সম্মানিত, কি বলবো, সম্মান করছি তাকে এই সুখবরের জন্য। তাকে আরো একবার অভিনন্দন। ধন্যবাদ। আপনার ঈদ কেমন কাটলো একটু ছোট করে যদি জানতে চাই, সব মিলে কেমন দেখলেন এবার ঈদ? নিশ্চয়ই আপনার এলাকায় ঈদ পালন করা হয়েছে। জি, ঈদ তো আলহামদুলিল্লাহ, ঈদে যতটা আমরা ভেবেছিলাম, ভয়ে ছিলাম, 3 মাসের সরকার, মাঝখানে একটা ঈদ গিয়েছে 2 মাস আগে, সেটা সব কিছু মিলে আমি মনে করি যে এইবারের ঈদটা তুলনামূলক আলহামদুলিল্লাহ অনেকগুলো ঈদের থেকে এবারের ঈদটা ভালো। যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কুরবানির মানে করা, এবং তারপরে পয় পরিষ্কার, হ্যাঁ, পয় নিষ্কাশন, সব কিছু মিলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারকি করেছেন। তারপরে যেটা যে একটা জায়গায় একটু খারাপ লেগেছে, সেটা হয়তো আগামী বছরের মধ্যে ঠিক দাঁড়িয়ে যাবে, সেটা হলো যে কুরবানির চামড়ার দামটা, চামড়াটা পড়ে গেছে না, পড়ে যাওয়াই, এটা ছিল বেশ কয়েক বছর যাবত এটা। তো এই জায়গাটায় সরকার বলেছেন যে আগামীতে কিভাবে এটা, কেন এমন হচ্ছে, এটা দৃষ্টি দিবে। এটা থাকলে আর একটু ভালো লাগতো। আমাদের চামড়া শিল্পটা একটা মানে বাংলাদেশের জন্য এই মুহূর্তে হুমকির মুখে, এবং এটা অনেক বড় শিল্প বাংলাদেশের। এত বেশি কুরবানি হয় বা এত বেশি গরু ছাগল জব করা হয়। তো সেই হিসেবে আমরা বলবো যে আগামী ঈদটাকে কেন্দ্র করে বা এমনিতেও চামড়ার দাম যেন বাড়ে, এটা আমরা চিন্তা করছি। আর এছাড়া সব মিলে আমি মনে করি ব্যস্ততার মধ্যে দিয়ে ঈদের দিন যায়, রাজনীতি কর্মীদের যে অবস্থা হয়। আর আমাদের ঈদের পরে একদিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল, 45তম। তো এই মৃত্যুবার্ষিকীটা আরেকটা আপনার ঈদে সবাই তো আত্মীয় স্বজনের বাড়িতে ঈদের পরে কিন্তু বেড়াতে যায়, এইবার সেটা বন্ধ করেই তাদেরকে করতে হয়েছে, এবং সেটাও আলহামদুলিল্লাহ ভালোই আমরা পার করছি এখনো, অনুষ্ঠানগুলো হচ্ছে এখনো। এই স্যার তুষার, আপনার কাছে আসি, এই বিষয়টি নিয়েই জানবো। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন 40 বছর পর। বাংলাদেশের এই সম্মাননা, বলা হচ্ছে যে সম্ভবত তাকে এখন তিনি যে মন্ত্রিত্বের যে জায়গাটিতে আছে সম্ভবত সেটি তাকে ত্যাগ করতে হবে, অথবা আরেকটা কথা এদিক থেকে হচ্ছে যে তিনি হয়তো বা 1 বছরের ছুটি নিতে পারেন। নানা কারণে তিনি বিতর্কিত, নানা কারণে তাকে নিয়ে আপনাদেরও নানা ধরনের প্রশ্ন থাকে। সব মিলে এই বিষয়টি নিয়ে আপনার অনুভূতিটা জানতে চাইব। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। মানে এটা তো সাধারণ পরিষদের সভাপতিত্বটা তো বাংলাদেশ পেয়েছে, মানে এটা তো রাষ্ট্র পায়। এদিক থেকে অবশ্যই এটা আমাদের অর্জন, এবং সেই জন্য আমরা বাংলাদেশি হিসেবে আনন্দিত যে আমাদের এই সাধারণ পরিষদে যেহেতু আমরা এখন সভাপতি, এটাকে কাজে লাগিয়ে আমাদের যে কূটনৈতিক নানা ধরনের তৎপরতা এবং সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভ্যালুটাকে আরও বাড়ানোর ক্ষেত্রে এটা যদি কাজে আসে, অবশ্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এর পাশাপাশি যেটা আপনি বললেন যে খলিলুর রহমান সাহেব তিনি পররাষ্ট্রমন্ত্রী, এবং শোনা যাচ্ছে যে তিনি 1 বছরের ছুটি নেবেন। আর এই সাধারণ পরিষদ যেহেতু সবসময় বসে না, তিনি কিন্তু মানে আপনি যখন ভোট চাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের, 99টা রাষ্ট্রে ভোট পেয়েছেন, তখন বিভিন্ন আরও তারা যারা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ছিল, বিশেষত সাইপ্রাস, তারাও কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। মানে এটা নির্বাচনী প্রতিশ্রুতির মতোই, আপনি কী করবেন আপনি যদি সভাপতি হন। তখন কিন্তু আমরা দেখেছি খলিলুর রহমান সাহেবের একটা প্রধান প্রতিশ্রুতি হচ্ছে তিনি আবাসিক সভাপতি হিসেবে থাকবেন, অর্থাৎ সার্বক্ষণিক থাকবেন তিনি আগামী এই অধিবেশন যতদিন চলবে। এর মানে হচ্ছে তাকে কিন্তু আমরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে পাবো না। এটা হচ্ছে একটা দিক। ফলে তার উচিত, এবং বাংলাদেশ সরকার এটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই পথটা তাকে ছেড়ে দেওয়া উচিত। পরবর্তীতে তিনি যখন অধিবেশনটা শেষ হবে, তাকে যদি বাংলাদেশ সরকারের মনে হয় যে তিনি অবিসংবাদিত, তাকে ছাড়া হবে না, অবিচ্ছেদ্য, তখন আবার আপনি তাকে নিয়োগ দিতে পারবেন। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এই ক্ষমতা তো সবসময় সরকারের কাছে আছে। কিন্তু এখন তাকে ছুটি দেওয়ার মানে হচ্ছে তিনি এখানেও একজন পেইড মন্ত্রী, আবার তিনি ওটাও কিন্তু তার একটা পেইড জব। এবং আপনি জানেন যে বিভিন্ন পেইড নাও হতে পারে, না পেইড জবই, এবং আপনার পেইড তো জব, বাট মন্ত্রী পেইড নাও হতে পারে। কিন্তু আপনি তো মন্ত্রী থাকবেন,
হ্যাঁ, আপনি যদি দেখবেন যে আমাদের যখন বিভিন্ন এই যে ডিজি আপনি বলতে চাচ্ছেন গুরুত্বপূর্ণ দুটো পদ একসাথে তিনি ধারণ করছেন। আপনি যদি দেখবেন যে আমাদের যে অধিদপ্তরের ডিজি কিংবা নিয়োগ দেওয়ার সময় প্রজ্ঞাপনে একটা কথা থাকে যে অন্য কোনো প্রতিষ্ঠানে কিংবা অন্য কোনো লাভজনক পদে আপনি থাকতে পারবেন না, এই শর্তে আপনাকে আগামী অতদিনের জন্য নিয়োগ দেওয়া হলো। তো এখানে তো লাভজনক পদ মানে কি? লাভজনক পদ একটা হচ্ছে অর্থনীতির দিক থেকে, মানে আপনি পেইড হচ্ছে না, আরেকটা হচ্ছে এটা তো একটা নির্বাহী কর্তৃত্ব আছে, মন্ত্রী হিসেবে আপনার একটা নির্বাহী কর্তৃত্ব আছে, ওইটাও একটা নির্বাহী পদ। তো একই সাথে দুই নির্বাহী পদে থাকা যায় না বা থাকা উচিত না। মানে এটা যদি আপনি কোনো আইনের ফাঁক ফকর দেখিয়ে হয়তো দেখিয়ে ফেলতে পারবেন যে এটাতে কোনো আইনি সমস্যা নাই, কিন্তু এটা একটা নৈতিকতার প্রশ্ন আছে যে আমরা আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী আগামী 1 বছরের জন্য বা যতদিন ওই অধিবেশন চলবে তাকে আমরা আসলে পাবো না, কারণ তিনি তো ওখানে আবাসিক থাকবেন, এটা তার নির্বাচনী কমিটমেন্ট, এবং তিনি বাংলাদেশের হয়ে ফাংশন করতে পারছেন না। তাহলে কি, তাহলে আপনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এটা তো অপেক্ষাকৃত যে সকল মন্ত্রণালয় সবসময় সার্বক্ষণিকভাবে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে হয়, এর মধ্যে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এগুলো হচ্ছে, বা জনপ্রশাসন মন্ত্রণালয়, এগুলো হচ্ছে একটা সরকারের টপ টায়ারের যে মন্ত্রণালয়গুলো তার মধ্যে থাকে। এবং পররাষ্ট্র তো অবশ্যই আপনাকে আমাদের মতো দেশে সার্বক্ষণিকভাবে এটাতে কত ধরনের জটিলতা সৃষ্টি হয়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে তার উচিত, এবং বাংলাদেশের জন্য তিনি কিন্তু ওই সভাপতি থেকেও বাংলাদেশকে সার্ভ করতে পারবে নানাভাবে, যেহেতু সরকারের সাথে তার যোগাযোগটা আসলে থাকবে। কিন্তু এই নৈতিক প্রশ্নটা যেহেতু উঠেছে বা আরও উঠবে, ফলে তাকে আসলে অব্যাহতি দেওয়া উচিত সরকারের, বা তার নিজেরই পদত্যাগপত্র জমা দেওয়া উচিত, এবং পরবর্তীতে আপনি আবার দায়িত্ব শেষে তাকে যদি মনে করেন যে তাকে আপনি আনবেন, সেটা আনতে কিন্তু কোনো বাধা নেই। আপা, আমি এই বিষয়টা নিয়ে আপনার কিছু বলতে চাইবেন কিনা সেটা জানতে চাইবো, এবং সেই সাথে আমি আমার শিরোনামে বলছিলাম যে মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের উপর জুলুম, জামাত আমির এমন মন্তব্য করেছেন। এই প্রশ্নটা আসলে দেশবাসীর পক্ষ থেকেও, যে যখন গোটা বিশ্বে আসলে জ্বালানি তেলের দাম কমছে, তখন হঠাৎ করে আমাদের দেশে বাড়ানোর সিদ্ধান্তটা আসলে কোথা থেকে এলো, এবং সেই সাথে আমরা শুনতে পাচ্ছি যে বিদ্যুতের দামও আরেক দফা সামনে বাড়বে। সবকিছু মিলিয়ে মানে সেটি আসলে জনগণের উপর জুলুম হতে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? দেখেন, আমি ওই ব্যাপারে যেটা তুষার বললেন সেটা হলো যে দুই ধরনের ছুটি নেওয়া যায়, একটা হলো উইদাউট পে, একটা হলো পেইড। তো উইদাউট পেতে যদি ছুটি নেয়, দল যদি মনে করে, দেশের সরকার যদি মনে করে, দল না তো সরকার যদি মনে করে তাহলে সেটা রাখতে পারে, আবার নাও রাখতে পারে, এটা সরকারের রিপ্লেসমেন্ট দরকার হবে। হ্যাঁ, সেটা তো। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বললেন যে জ্বালানি তেলের, আসলে জ্বালানিতে তো বাংলাদেশ অনেক ভর্তুকি দিয়েই এতদিন করেছে এই সরকার আসার পরে। তো সরকার নিশ্চয়ই আমার মনে হয় যে মুখ খুলবেন কেন জ্বালানিতে বাড়ছে, বা বিদ্যুতের ব্যাপারটা এখনও জনসম্মুখে আসে নাই বাড়বে কিনা। তবে তেলের দাম বাড়লে অনেক কিছুর দাম বাড়ে, এটা অস্বীকার করার কিছু নাই। তো মাসের শেষ আর শুরু বলতে কিছু না, তেলের দাম বাড়লে সব কিছুর জন্য সমস্যা। আবার যদি সরকারের ভর্তুকি বেশি দিতে হয়, এটাও সমস্যা। সেটা দুই দিক বিবেচনা করেই সরকার নিশ্চয়ই চিন্তা করবে, চেষ্টা করবে। কারণ এই সরকার জনবান্ধব সরকার, নিজেকে শুধু বলেই ক্ষান্ত হননি, প্রমাণ করে দিয়েছেন। তো একটা জনবান্ধব সরকার নিশ্চয়ই সে তার ওইটুকু হাতে যুক্তি রেখে যদি বাড়ান, কেন বাড়াবেন, আর যদি না বাড়ান তাহলে তো কথাই নেই। অর্থাৎ সেটা পরিষ্কার করবেন খুব তাড়াতাড়ি, এমনটাই খুব তাড়াতাড়ি পরিষ্কার করবেন। এই বিষয়ে সারা তুষার আপনি কিছু বলতে চাইবেন কিনা, যে হঠাৎ করে কেন এখন তেলের মধ্যে তো এটা দ্বিতীয় দফায় 44 দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ানো হলো। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সেই যখন আমরা লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছিলাম ওই পেট্রোল অকটেনের এবং ডিজেলের একটা সংকট চলছিল, তখন থেকেই সরকারের ভুল পলিসি আসলে এই সংকটটা তৈরি করেছে। আমি তখনও বলেছি ভুল পলিসিটা কি। তখন সরকার প্রথমত দুটো কাজ করতে গিয়েছিল তখন, মানে যখন ওই লম্বা লাইনগুলো আমরা দেখছি, প্রায় 1 মাসের উপর লম্বা লাইন থাকলো, এবং এই লম্বা লাইনের ক্ষেত্রে সরকার প্রথমে সরবরাহ কন্ট্রোল করতে গেছে, রেশনিং করতে গিয়েছিল। এটা মানুষের মধ্যে প্যানিক তৈরি করেছে। আমরা কিন্তু মানুষকে দোষ দিয়েছি যে মানুষ প্যানিক বাইং করছে। তো প্যানিক বাইং এর গ্রাউন্ডটা কিভাবে তৈরি হলো, এটা কিন্তু এই সরকারই তৈরি করেছিল, যে আপনি ওই মানে যে পরিমাণ আগে দিতেন তার চেয়ে কম দিয়ে এটাকে কন্ট্রোল করতে গিয়ে, সরবরাহ কন্ট্রোল করতে গিয়ে এই জিনিসটা ঘটলো। আরেকটা হচ্ছে আপনার প্রাইস কন্ট্রোল করতে গিয়েছিল সরকার তখন। প্রাইস কন্ট্রোল করার মানে হচ্ছে, আপনি জানেন যে আমাদের বিপিসি যেভাবে এই জ্বালানি তেলের দাম বাড়ায়, সেটা হচ্ছে অটো প্রাইসিং ফর্মুলা। মানে বিশ্ববাজারে দাম বাড়লে আপনার এখানেও সমন্বয় করা হবে, ওখানে দাম কমলে আপনিও দাম কমাবেন। তখন যখন ওই ইরান যুদ্ধের কারণে দামটা বিশ্ববাজারে বেড়ে গিয়েছিল, সরকারের উচিত ছিল তখনই সমন্বয় করা, তাহলে কিন্তু আর এই লাইনটা হতো না। তখন সরকার বলেছে যে আমরা দাম বাড়াবো না। প্রাইস কন্ট্রোল করতে গিয়ে বলতে চাইলেন, সরকারের কৃতিত্ব নিতে চাইলো যে আমি আসলে দাম বাড়াই না, এতে মানুষকে আমি স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু মানুষ যখন 10-15 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলো,
তখন কি এটা স্বস্তিদায়ক হয়েছে তার জন্য? আর এই 10-15 ঘন্টার কি কোনো অর্থনৈতিক মূল্য নাই? নিশ্চয়ই আছে। ফলে আপনি প্রাইস কন্ট্রোল করতে গেছেন, ওই লাইন হয়ে গেছে প্রাইস, বা টাইমটাই প্রাইস হয়ে গেছিলো। এইটাগুলো একটা ঘটনা ঘটেছে, এবং ওইটা ইনসেন্টিভ দিয়েছে আপনার চোরাচালানিদেরকে। আমরা শুনেছি না যে ইনফর্মাল মার্কেটে, ব্ল্যাক মার্কেটে তেল পাচার হচ্ছে, চুরি হচ্ছে, এমনকি সেভেন সিস্টার্সে পাচার হচ্ছে। কথাগুলো কেন আসছে? কারণ হলো বিশ্ববাজারে তো আপনার তেলের দাম তখন বেড়েছে, আর আপনি তেলের দামটা ধরে রেখেছেন, মানে সেই অনুযায়ী বাড়ান নাই। ফলে আপনার চেয়ে বেশি দামে, বিশ্ববাজারের চেয়ে কম দামে যদি বিক্রি করা হয় সেভেন সিস্টার, কারণ সেভেন সিস্টার্সও কিন্তু বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ভারতও কিন্তু তেলের দাম বাড়িয়েছে। ফলে তারা যদি ওই বিশ্ববাজারের চেয়ে কম দামে কেনে, তাহলে তাদের কিনতে পারলে তাদের লাভ। আবার আপনি এখানে আমার দেশে যা দাম ছিল তখন, তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারছেন, মানে বিশ্ববাজারের চেয়ে কম দামে, কিন্তু দেশের বাজারের চেয়ে বেশি দামে বিক্রি করলেই এই লম্বা 1.5 মাস সময়ে চোরাচালানিদের একটা ব্যাপক আকারে মুনাফা এখানে ঘটেছে। এর পাশাপাশি তারা কিন্তু হোর্ডিংও করেছে, মজুদও করেছে, যেটা পরবর্তীতে আবার তারা 1-1.5 মাস পরে যখন দাম বাড়ালো সরকার, তখন তারা আবার ওই আগের দামে কিনে রেখে নতুন বর্ধিত দামে করে আবারও তারা মুনাফা করতে থাকলো। মানে তারা দুইভাবে মুনাফা করেছে এখানে। ঠিক আছে, এটা ছিল সরকারের ভুলের কারণে। এখন যে বলা হচ্ছে যে, গতকালকে আমি দেখলাম জ্বালানি মন্ত্রী সম্ভবত ঈদের নামাজের পরে তার এলাকায় বলেছেন যে কোনো উপায় ছিল না দাম না বাড়ানোর, কিন্তু দাম না বাড়ানোর উপায় আছে। কিভাবে আছে আমি আপনাকে বলি। ধরেন অকটেন আর পেট্রোলের হিসাবটাই দেয়, এটাই তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজেলের বাইরে। পেট্রোল আর অকটেনের ব্যাপারটা হচ্ছে, অকটেনের যা দাম হবে পেট্রোলের দাম তার চেয়ে 5 টাকা কম হবে মানে লিটারে। এটা একেবারে সবসময় একই রকম। এখন আপনি 105 টাকা লিটারে অকটেন আমদানি করেন, আর দেশীয় বাজারে এটা ওই যে শুল্ক, মানে আমদানি শুল্ক, ভ্যাট এবং উন্নয়ন সারচার্জ, পরিবেশন ব্যয়, এগুলো মিলিয়ে এটা দামটা 140 টাকায় চলে যায়। এবং তারপরে এটার সাথে আবার যে ওই পরিবেশকের যে একটা মানে রিটেল প্রাইসিং, সে যে মার্জিন প্রফিটটা করে, এটা 151 টাকায় চলে যায়। এবং এখানে আপনি দেখবেন যে সরকার আসলে 34 টাকা লিটারে বেশি মানে এই যে ট্যাক্সগুলোর কথা আমি বললাম, বিবিধ ধরনের ট্যাক্স, এটার কারণে 34 টাকা বেশি সরকারকে রাখতে হয়। ঠিক আছে, এটা রেখে আবার আপনি ভর্তুকি দিচ্ছেন। আসলে কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে না, এই যে বাড়তি যে আপনি আমদানি শুল্ক এবং এগুলো রাখছেন, সেখান থেকে আবার আপনি 11 টাকা দিচ্ছেন, মানে বলছেন যে পরিবেশক এবং পরিবহন খরচ এই দুটোতে। তাহলে এখন সোজা বুদ্ধি হচ্ছে, এই যেহেতু একটা এখন ক্রাইসিস চলছে, পাকিস্তানে আপনি দেখবেন, ইন্ডিয়ায় দেখবেন, কিংবা নেপালেও দেখবেন, তারা যে কাজটা করেছে, এই যে মধ্যবর্তী যে উন্নয়ন সারচার্জ মানে কি, আপনি বিপিসি এটা টাকাটা রাখবে, সরকারের কাছে রাজস্বতে টাকাটা যাবে। ঠিক আছে, এই মুহূর্তে এই উন্নয়ন সারচার্জ এটা মওকুফ করেছে অনেক দেশ, আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এই দেশগুলো উল্লেখযোগ্য দক্ষিণ এশিয়ার মধ্যে। তারা যেটা করেছে, যে টাকায় তারা আমদানি করছে থেকে, মধ্যপ্রাচ্য থেকে কিংবা অন্যান্য দেশ থেকে, এর সাথে যুক্ত করেছে শুধু হচ্ছে পরিবহন খরচ আর ওই যে পরিবেশকের খরচটা। তাহলে আপনি 105 টাকা কিনলে যোগ হবে 11 থেকে 12 টাকা, অর্থাৎ আপনি 115 টাকার মধ্যে রিটেল প্রাইস মানে পাইকারি খরচটা দামটা দিতে পারবেন। কিন্তু এখন আপনাকে দিতে হচ্ছে কিন্তু 151 টাকা মানে লিটারে। তাহলে দেখেন 115 আর 151 প্রায় 35-40 টাকার ডিফারেন্স। এই 35-40 টাকা যদি এই সাময়িক ধরেন 1-1.5 মাস আপনি যদি মওকুফ করেন, তাহলে কিন্তু আর এই জ্বালানি তেলের দামটা আপনার বাড়াতে হতো না। কিন্তু সরকার এটা না করার কারণেই কিন্তু এই যে আপনি বেশি, এবং সরকার যেহেতু একটা মারাত্মক রাজস্ব ঘাটতির মধ্যে আছে, IMF এর লোন পাওয়া নিয়ে অনেক ধরনের সংকট বা চাপের মধ্যে সরকার আছে, এইটাকে সরকার দেখছে একেবারে কাঁচা রাজস্ব আয়, মানে প্রতিদিন যে মানে আয়টা আপনার হবে সেটার একটা ক্ষেত্র হিসেবে। এবং এই কারণেই তারা হচ্ছে এই বাড়তি দাম বাড়িয়ে হলেও এখান থেকে রাজস্ব কালেকশন করছে। কারণ সরকারের কিন্তু এই মুহূর্তে NBR সংস্কার না করার কারণে, যেটা IMF এর লোন না দেওয়ার একটা প্রধান, যে সকল কারণে IMF লোনটা দিল না, তার একটা প্রধান যুক্তি ছিল যে আপনি NBR সংস্কার করেন নাই, আমাদের যেটা রাজস্ব বিভাগ এবং ব্যবস্থাপনা এবং নীতি। আপনি কি মনে করছেন এটার সাথে সেটাও রিলেটেড? অফকোর্স, আপনি তারা যেগুলো বলেছে তার মধ্যে এটা একেবারে স্পেসিফিক করে বলা আছে যে আপনি বিদ্যুতে ভর্তুকি দিতে পারবেন না। ঠিক আছে, আপনি জানেন যে ক্যাপাসিটি চার্জের নামে সরকার কিন্তু ওই দায় মুক্তি আইন বাতিল করেছে, কিন্তু বাতিল করার মধ্যে দিয়ে যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে যেভাবে 18 কর ঢুকিয়ে দিয়েছে, এখানেও কিন্তু আপনি ওই দায় মুক্তি আইন বাদ দিয়েছেন, কিন্তু সেই দায় মুক্তি আইনের আওতায় যে সমস্ত ক্যাপাসিটি চার্জ আছে সেগুলো সরকার দিয়ে যাচ্ছে, এবং বছরে তাকে 43,000 কোটি টাকা দিতে হবে, যেখানে আপনার IMF এর সিলিং হচ্ছে 39,000 কোটি টাকা, বাংলাদেশ হিসাবে 39,000 কোটি টাকা আপনি দিতে পারেন। এই যে 5-6 হাজার কোটি টাকা বেশি আপনি দিচ্ছেন, এটা হচ্ছে IMF এর আপত্তির একটা বড় কারণ, মানে অনেকগুলো আপত্তির মধ্যে একটা। এবং NBRও তারা বলছে যে আপনার রাজস্ব ঘাটতি বিপুল, এই রাজস্ব ঘাটতির মধ্যে আপনি একের পর এক সামাজিক সুরক্ষার যে নতুন প্যাকেজ সরকার খুলছে, এটা কিভাবে মানে টাকাটা আপনি সোর্সিংটা কী হবে, এটা IMF এর কাছে পরিষ্কার না। এই সমস্ত গ্রাউন্ডে কিন্তু ওই যেটা আওয়ামী লীগ আমলে শুরু হওয়া যে IMF এর কিস্তি, সেটা চতুর্থ এবং মানে শেষ 2 কিস্তিটা কিন্তু আমরা পেলাম না। এখন না পাওয়ার পরে
মজার ব্যাপার হচ্ছে অর্থমন্ত্রী দেশে এসে খুবই একটা মনে হবে যে আপনার মানে একটা সমাজতান্ত্রিক দেশে বিপ্লবী একজন অর্থমন্ত্রীর কথা আপনি শুনছেন যে আমাদের এই লোন লাগবে না, আমরা কি IMF এর পেছনে পেছনে দৌড়াবো, এই কথাটা তারা বললেন। একদিকে এই কথা বলেছেন, অন্যদিকে আবার ওই পুরো প্যাকেজটা বাতিল, যেটা আওয়ামী লীগ আমলে শুরু হয়েছিল, তারা এখন নতুন করে আবার 5 বিলিয়ন ডলারের একটা ঋণের জন্য IMF এর কাছে আবেদন করেছে। এবং এই 5 বিলিয়ন ডলার আবেদন করার মানে হচ্ছে এখন কিন্তু শর্ত আরো কঠিন হবে, কারণ আপনি আগের বার ডিফল্টার, আপনি আগের সংস্কার কাজগুলো করেন নাই। এখন IMF এর কাছে তারা কি চাচ্ছে, IMF কিন্তু এই যে মে মাসে আসার কথা ছিল, তাদের মিশন আসে নাই বাংলাদেশে, মানে আপনি যে বাজেট সহায়তাটা চাচ্ছিলেন সেটা আপনি পাচ্ছেন না। তারা আসবে জুনের পরে আসবে এবং এসে এই লোন আপনার পেতে পেতে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে, ঠিক আছে। এখন ইন দ্য মিন টাইম অর্থ মন্ত্রণালয় তাদেরকে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে কমফোর্ট একটা লেটার দেন আপনি। কমফোর্ট লেটারটা মানে হচ্ছে আরও যে সমস্ত উন্নয়ন সহযোগী আছে তারা যেন অন্তত এই কমফোর্ট লেটারটা দেখে আমি বলতে পারি দেখো IMF এর আমাদের নিয়ে আপত্তি নেই, তোমরা আমাদেরকে লোন দাও। কারণ IMF এর কি পজিশন এটা দেখে কিন্তু বাকিরা সিদ্ধান্ত নেয়, বাকি উন্নয়ন সহযোগীরা সিদ্ধান্ত নেয়। এই সব কিছু মিলে একটা ব্যাপক চাপের মধ্যে আছে এবং বাজেটও যেটা হতে যাচ্ছে সেটাও খুব মানে আপনি দেখবেন যে জনগণের এবার সরকার বলেছে একেবারে গ্রাম পর্যন্ত ভ্যাটের আওতায় নিয়ে যাওয়া হবে। মানে যেখানে সব বিশেষজ্ঞরা বলছেন যে পরোক্ষ কর যখন আপনি বেশি নেন এটা হচ্ছে একটা রিগ্রেসিভ ট্যাক্সিং, আপনাকে আসলে করের আওতা বাড়াতে হবে এবং যেটা হলো প্রত্যক্ষ কর সেটাকে বাড়াতে হবে, সেটা না বাড়িয়ে আপনি পরোক্ষ মানে জনগণের উপর যখন করের বোঝাটা চাপিয়ে দিচ্ছেন, কারণ জনগণ কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন বার মানে কয়েক ধাপে আপনার তাকে ট্যাক্স দিতে হচ্ছে, কর দিতে হচ্ছে। এ কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস তৈরি হচ্ছে আপনাকে তার প্রত্যক্ষ করের দিকে যেতে হবে, কিন্তু সেটা না করে আপনি যখন ভ্যাটের আওতা বাড়াচ্ছেন এবং একটা অ্যাগ্রেসিভ ট্যাক্সিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই যে জ্বালানি সহ অন্যান্য ইয়েতে দাম বাড়িয়ে দিচ্ছেন, তখন কিন্তু এটা জনগণের উপরে আসছে এবং এইটার প্রভাবটা কোথায় পড়বে। যেমন এবার কোরবানিতে 23 লক্ষ পশু সারা দেশে ফেরত গেছে এবং এটার কারণ হিসেবে বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকে এবার কোরবানি দেয় নাই, না দেওয়ার কারণে যেটা আমার এক্সপেক্টেড ছিল সারা দেশে যতটুকু কোরবানি পশু বিক্রি হওয়ার কথা ছিল ততটা কিন্তু বিক্রি হয় না, বিক্রি কম হয়েছে। ফলে আপনি জানেন যে যারা এই খামারি ক্ষুদ্র ব্যবসায়ী যারা একটা সারা বছর কিন্তু সে একটা গরু পালে ওই বছর শেষে বিক্রি করার জন্য, সারা বছর তার এটার পেছনে ইনভেস্টমেন্ট থাকে, মানসিক শারীরিক অর্থনৈতিক সব ধরনের ইমোশনাল সব ধরনের ইনভেস্টমেন্ট ওটার পেছনে থাকে এবং সেটা যখন সে বিক্রি করতে পারছে না, কিংবা আপনি 15টা গরু নিয়ে আসলেন 5টা গরু ফেরত নিয়ে যেতে হচ্ছে, আপনি ওই ব্যাপারের কথা চিন্তা করে দেখেন। এই সার্বিক চাপটা অর্থনীতির উপর তৈরি হতে যাচ্ছে সামনে। জি মুনিপা, আপনার কাছে এই বিষয়টার সূত্র ধরে জানতে চাইবো। জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে সামনে কঠিন সময় আসছে এবং সেটা দেশ এবং দলের জন্য। সেই কঠিন সময়েরই কি আমরা আভাস পেতে যাচ্ছি? যেমনটি জনাব তুষার সারওয়ার এতক্ষণ ব্যাখ্যা করছিলেন যে তেলের এই সংকটের সাথে আসলে পরোক্ষভাবে কিভাবে বৈদেশিক ঋণগুলো বলেছে জড়িত, সেটা আংশিক, আমি অস্বীকার করব না। আংশিক যেমন ধরেন IMF এর লোন নেওয়ার সময় এই টাইপের জায়গা থেকে লোন নিতে গেলে তাদের অনেকগুলো এমবার্গো থাকে, অনেকগুলো শর্ত থাকে, সেই শর্ত ফিল আপ না করলে কিন্তু তারা দেয় না, যেটা আওয়ামী লীগের সময় তারা দেন নাই, আবার শর্ত ফিল আপ করতে হয়েছে। এবং এই যে তেলের দামগুলো, এটা আমি বলতে চেয়েও তখন বলি নাই যে এটা অনেক সময় সরকারের হাতে নির্ভর করে না, এটা আপনার লোন পেতে হলে আপনার যে দেশ বাংলাদেশ সরকার এই মুহূর্তে যত টাকা ঋণের কিস্তি দিয়েছে সর্বশেষ গত মাসে, সেটা কিন্তু অনেক বেশি। এখন যখন আওয়ামী লীগ এই ঋণগুলো নিয়ে যখন উন্নয়নের নামে যে লুটপাট করেছে, নামমাত্র উন্নয়ন দেখিয়ে যে লুটপাট করেছে, 1 টাকার জিনিস 20 টাকা এনেছে, সেটার লোনের কিস্তি কিন্তু তার সময় ছিল না ওরকম, যেটা এখন বাধ্যতামূলক দিতে হচ্ছে। তো এটা সরকারকে পে করতে হবে যেভাবেই হোক না কেন। তো সেটা করার সঙ্গে যেমনটি স্যার অর্থসের বলছিলেন যে এখানে পদ্ধতিগত বেশ কিছু ভুল আছে, এটাতেও কি সরকার এক ধরনের আসলে পদ্ধতিগত ভুল? আপনি 3 মাসে তার আপনার পদ্ধতি চেঞ্জ করা যাবে না। আর উন্নত দেশে যাদের কাছ থেকে ঋণ নেওয়া হয় তাদের পদ্ধতির মধ্যেই আমাকে থাকতে হবে। আমার পদ্ধতির মধ্যে থাকলে তো আমি তেল না বাড়িয়ে আমি অন্য কিছুর জায়গায় আমি কাজ করতে পারি, কিন্তু তাদের যেটা বলার তারা তাদের পদ্ধতির মধ্যেই থাকবে। লাইক আপনার মনে আছে যে র্যাবের কথা, র্যাব 2004-এ প্রতিষ্ঠিত হয়েছিল, কোনো একটা দেশের প্ররোচনায় বাধ্য হয়েছিল সেই সময় সরকার। পরবর্তীতে যখন আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে প্রথম কথাই বলেছিল তারা র্যাবকে তুলে দেবে, কিন্তু তারা তো র্যাবকে তুলে দিতে পারেনি নাই, বরং র্যাবের কোনো জায়গায় 300-400 লোককে ক্রসফায়ারের নাম বলে মেরে ফেলেছে। তো
তো এখন পর্যন্ত কিন্তু দিব্যি তারা আছে। নির্বিচার আছে বিএনপির পক্ষ থেকেও তো আসলে আমি বিএনপির বলি কাছে যখন দাবি করা এগুলা হয়েছিল অনেক কিছুই আপনার যেটাই বলেন না কেন রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্রের যারা শপথ নেয় রাষ্ট্রের প্রয়োজনে কিন্তু অনেক সময় তাদের মুখ বন্ধ রাখতে হয় রাষ্ট্রের প্রয়োজনে তাদের। সো আমি যেটা বললাম এটাই আমি উপযাচক হয়ে এটা আমার বলার কথা না, তারপরেও আমি বললাম যেটা তুষার বলতে পারে তার বিরোধী দলের জায়গা থেকে তারা অনেক কিছু বলতে পারে, বাট আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মঙ্গল চাই, দেশের মঙ্গল চাই, দেশের কাজ করি। দেশের কাজ করতে গিয়ে যদি কখনো কোনোটায় একটু অস্বাভাবিকতা আসে দেখতে মনে হবে, কিন্তু আসলে তা না। এই তেলের দাম বাড়ানো বা কমানোতে কখনোই কোনো সরকারের নিজের হাতটা ছিল না ঋণগ্রস্ত দেশ হিসেবে। আপনি যদি ঋণ না নিতেন কোনোখানে, যেমন ধরেন বাংলাদেশকে এই মুহূর্তে অনেক জায়গা থেকে বলছে ঋণ দিবে, আপনার IMFও বলছে দিবে, তারা 3 বছরের শর্ত বলছে, তারা 2.5 বছরের শর্ত বলছে, 4 বছরের শর্ত বলছে, বাট তাদের শর্তগুলো মানতে হবে, তাদের আরো যে শর্তগুলো আছে। সো আপনার আমার চলার জন্য যদি টাকার দরকার হয় কতটুকু আছে আবার যেমনটি সারোয়ার তুষার বলছিলেন যে আমরা অলরেডি ডিফল্টার হয়ে গেছি, পরবর্তী যে ঋণ আসলে তাদের কাছে চাওয়া হচ্ছে সেখানে তো আরো শক্ত নিয়মগুলো আসবে। নিয়ম তো আসবেই, আপনাকে যে কোনোভাবেই হোক সরকার তো চালাতে হবে। এই সরকার যখন দায়িত্ব নেয় দেশের কাছে কয় টাকা ছিল এটা একটু পড়ালেখা করলে বোঝা যায়। এটা বললাম তো যে তুষার যে জায়গা থেকে কথা বলতে পারে কিছুটা আংশিক সত্য কিছুটা আংশিক মন গড়া এই জন্য বলছি যে সে ধারণা করছে যে এটা আরো ভয়াবহ রূপ নেবে, এটা আমরাও ধারণা করতে পারি, বাট সরকারের থেকে ওটা বলা যায় না। সরকার তো চেষ্টা করছে এবং সরকার জেনে শুনেই কিন্তু একদম দুর্দশা অবস্থায় নিয়েছে দেশের দায়িত্বভার। আপনি 18 মাস যে সরকার দেশ চালিয়েছে তারা তো আরো নাজুক রেখে গেছে, আরো লুটপাট হয়েছে, ওইখানে লুটপাট হয় নাই তা কিন্তু না, হয়েছে। এবং তারা যত মনে হয়েছিল, আমরা যতটা খুশি হয়েছিলাম যে আন্তর্জাতিক মানের একজন মানুষ এসেছে, নিশ্চয়ই আমরা অনেক কিছু পাবো, আমরা যেটা বুঝাইতে পারি না, আমাদের বিদেশে বন্ধু নাই, কিন্তু ওনার তো সম্পূর্ণ বিদেশি বন্ধু। সো আমরা বোধহয় অনেকটা এগিয়ে যাব। আপনার মনে আছে যে আমরা কত জায়গা থেকে উনি লোক নিয়ে আসলেন, আকাশে উড়ার লোক, পাতালে থাকার লোক, কোনো লোকে কিন্তু একটা ব্যবসায়ীকে আনতে পারলেন না। ব্যবসায়ীরা এই বিজনেস সামিটে আসলেন ঠিকই, কিন্তু তারা কিন্তু বুঝিয়ে গেলেন যাওয়ার সময় যে ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া তারা ইনভেস্ট করতে রাজি না। তো আজকে ইলেকটেড গভর্নমেন্ট আসছে, কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট যখন আসছে তখন তলানিতে কি ছিল, কতটুকু ছিল। আজকে মনে করেন যে এর উপর আবার একটা আন্তর্জাতিক বিশ্বে একটা যুদ্ধ, তার উপর দেশের বিভিন্ন জায়গায় সমস্যা, তো এগুলো সব কিছু মিলে আপনার মনে করেন যে সরকারকে সহযোগিতা করতে হবে, জনগণের সরকারকে সহযোগিতা করতে হবে বিরোধী দলের। যদি গণতন্ত্রকে আমি টেকসই করতে চাই, টেকসই দেখতে চাই, তাহলে কিন্তু আপনি সমালোচনা করেন, স্বচ্ছ সমালোচনা করেন, কিন্তু আপনাকে এই সরকার না থাকলে কিন্তু আপনিও নাই, তো সারও নাই। তো এই জায়গাটা আমাদেরকে এক জায়গায় আসতে হবে যে অস্তিত্বের প্রশ্নে, যেটা আপনি বললেন কঠিন সময়, এটা মাননীয় প্রধানমন্ত্রী একা বলবে কেন, এই অনুধাবনটা বিরোধী দলের নেতার হওয়া উচিত। বিরোধী দলে আজকে যারা টকশোতে আসবে আমার সাথে আপনার সাথে, তাদেরও হওয়া উচিত। নইলে এই দেশটা তো আমার একার না, আপনার একার না, তুষারের একার না, তিনজনে মিলে একটা দেশ। জি, আপনার একজন দর্শক আছে, দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। ম্যাডাম, আপনার তিনজনকে ঈদের শুভেচ্ছা। আসলে একটা প্রশ্ন তো দুজনের কাছে করা যায় না, আর এক সার আছে মন খারাপ যেন না করে, আমি মনিয়াপার কাছে প্রশ্নটা করবো যে উনি সরকারি দলের একটা ভালো ফর্মে আছেন, ধন্যবাদ ওনাকে, কথাবার্তা ভালো লাগে। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে হুট করে যে মানে গতকাল তেলের দামটা বাড়ানো হলো, আসলে আমি গ্রাম থেকে বলছি, আমরা গ্রামে খেটে খাওয়া মানুষ, আমাদের আপনারা টিভির দাম বাড়াবেন, মোবাইলের দাম বাড়াবেন, ফ্রিজের দাম বাড়াবেন, আমাদের উপর কোনো কথা আমরা বলবো না বা আমরা বুঝবো না। কিন্তু যখন চাল, চিনি, তেল, ডিজেল এগুলোর দাম বাড়ানো হয়, তখন কিন্তু সাধারণ মানুষ এইগুলি ফলো করে, এইগুলিকে ধরে, এদিকে তাকায় যে আমাদের উপর কষ্টটা আসলো, বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছিল, আবার জ্বালানির দাম বাড়ানো হলো। তো সরকার ইচ্ছে করলে ভর্তুকি দিয়ে কিন্তু এই জিনিসটাকে মেনটেন করতে পারতো, প্রবলেম মেকিং করতে পারতো, অনেক কিছু রিয়েক্ট করতে পারতো, রেসপন্স করতে পারতো। আপনি ভালো করে বলতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই এতক্ষণ ছিলেন, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। ছোট করে আমার কথাটাই কিন্তু আলোচনায় এতক্ষণ হলো। আমি এটার সাথে তুষারকে আরেকটা কথা বলি যে এতক্ষণ তুষার যেটা বললো যে পেট্রোল অকটেনের কথা, অকটেন পেট্রোল কিন্তু বাংলাদেশি উৎপাদন হয় ম্যাক্সিমামটুকু।
তো ওটা নিয়ে কিন্তু কথা আসে না, কথা কিন্তু মেন হলো ডিজেলটাই কিন্তু মেন। ডিজেল এবং এই অকটেন পেট্রোল বানাতে যে বিদ্যুৎ লাগে, সব কিছু লাগে, ডিজেল লাগে, সেটা হচ্ছে একটা ব্যাপার। এবং এটার সাথে অবশ্যই বিদেশি চাপ একটা ব্যাপার। তো দেশকে চালাতে গেলে বিদেশি চাপ কমাতে হবে। এখন সাধারণ দর্শক যিনি প্রশ্ন করেছেন তিনি আমি সাধারণ দর্শক মাঠ পর্যায়ে জানতে চাচ্ছেন যে এখন কিন্তু এমন একটা যুগ 2026 এমন যুগ যে একটা জায়গায় সার্চ করলে ওই কৃষক ভাই যা জানেন আমিও তাই জানি। আপনার এআই কিন্তু ওই গ্রামেও গিয়েছে, নেটের ব্যবস্থায়, শহরেও আছে, আমেরিকাতেও আছে, ইন্ডিয়াতেও আছে, শত্রু মিত্র সবখানেই আছে। সো এইখানে কৃষক কিন্তু শিক্ষিত। সারা তুষার একদম ছোট করে শুনে একটু বিরতিতে যেতে চাই, আপনি এই ব্যাপারে মন্তব্য করতে চাইবেন কিনা? এই ব্যাপারে ওনার প্রশ্নটার মূল বার্তাটা কি? বার্তাটা হচ্ছে যে আপনি আমার জীবনের উপর আর অস্বস্তি কিংবা আরও চাপিয়ে দেবেন না, কিছু চাপিয়ে দিয়েন না। আমাদের বিশেষত দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি থাকে তখন এটা সাধারণ মানুষের উপরেই আসে। তো সেইটার ক্ষেত্রে আপনাকে পলিসি ঠিক করতে হবে এমনভাবে যে যেন সাধারণ মানুষকে আর বেশি কষ্টের মধ্যে না পড়তে হয়, ঠিক আছে? তো ওনার বক্তব্য এটাই। এবং এই ক্ষেত্রে যেগুলো মানুষের প্রাত্যহিক ব্যাপারের মধ্যে তেল, বিদ্যুৎ কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো ছাড়া তো মানুষ চলতে পারে না। তো এইগুলো যখন তার উপরে এসে পড়ে তখন এটা আসলে তার উপর একটা নাবিশ্বাস সৃষ্টি হয়। এবং সামনে কিন্তু ওই জুন মাসটা আসছে, গরমটা একেবারে তীব্র গরম যখন হবে তখন ব্যাপক মাত্রায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে। ফলে এইটা, এবং এবার ঈদেও কিন্তু আমরা ঢাকা শহরে যারা ছিলাম তারা বলতে পারবো না, ঢাকার বাইরে কিন্তু ব্যাপক আকারে শুরু হয়ে গেছে। মানে ব্যাপক আকারে লোডশেডিং হয়েছে, কোথাও কোথাও দিনে 7-8-10 ঘন্টা এরকম লোডশেডিং হয়েছে। এখন এইটা হলো মানে মানুষের সবচেয়ে বেশি, মানে যখন বিদ্যুৎ থাকে না তখন তার সমস্ত কাজই আসলে বন্ধ হয়ে যায়। এটার প্রভাব কৃষিতে পড়ে, প্রভাব অর্থনীতিতে পড়ে। এবং এখন আমি দেখলাম যে আমাদের গ্রামগুলোতে কিন্তু প্রায় সব গ্রামই ছোট ছোট মানে ঘর কেন্দ্রিক ইন্ডাস্ট্রি আছে। তারা ছোট ছোট মানে ঘরের মধ্যেই সুতা বানাচ্ছে কিংবা কিছু না কিছু একটা করছে। তো সেগুলোর জন্য বিদ্যুৎ, তেল এগুলো কিন্তু অপরিহার্য জিনিস। এখন সেইটার ক্ষেত্রে সরকারকে মানে ওই মানুষ কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক চিন্তা করতে হবে যে আমার একটা সিদ্ধান্ত ওই পরিবারটাকে কিভাবে স্বস্তি দিচ্ছে। তো সেটা যদি না করতে পারে তখন মানুষ কিন্তু বুঝবে না আপনার কাছে টাকা আছে কি নাই। আপনি সরকার, মানে আপনাকেই মানুষ, আপনার দিকেই মানুষ তার কাছ থেকে প্রত্যাশা করবে, তার কাছেই জানতে চাইবে। দর্শক, একটা বিরতি নেবার সময় এই মুহূর্তে আরো একজন দর্শক আছে, তার প্রশ্নে বিরতিতে যাব। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি জি, আমি চট্টগ্রাম বিভাগ থেকে বলছি। চট্টগ্রাম বিভাগে আমি একটি পৌরসভা চাকরি করি। আমি মনিয়াপার কাছে একটু প্রশ্ন করতে চাই। জি, মনিয়াপার কাছে আমার একটা প্রশ্ন। আমি একটা পৌরসভা চাকরি করি। জি, তো ওনারা তো এই প্রশাসক নিয়োগ দিচ্ছেন এই পৌরসভায়, শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন নিয়োগ দিচ্ছেন, কিন্তু ওনারা এই দুর্নীতির কথা বলেন, কিন্তু নির্বাচনটা হচ্ছে না। কিন্তু প্রশাসক আমলেও দুর্নীতি হচ্ছে। আমি নাম বলতে চাচ্ছি না কোন পৌরসভা চাকরি করি। এখন ওনারা যদি একটি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন যে দৈনন্দিন বেতন ভাতা আর ঠিকাদারের যেসব টেন্ডার হয়ে গেছে ওই বিলগুলো ছাড়া অন্য কোনো বিল যেন না দেয় 6 মাস, এটা করলে অনেক পার হবে, ফ্যামিলিটার টাকা জোগাড় হয়ে যাবে ওই খাত থেকে। সারোয়ার তুষার, আপনার একটা পোস্টকে কেন্দ্র করে প্রশ্ন করতে চাই। আলতাফ পারভেজের একটি লেখা নিয়ে আপনি পোস্ট করেছেন আজকে। আপনি সেই লেখা নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন, সেটা নিয়ে একটু জানতে চাইবো। টক অব দ্য ইস্যু যেটা, সেটা নিয়ে টক অব দ্য কান্ট্রি করে আওয়ামী লীগকে নর্মালাইজ করার একটা প্রক্রিয়া চলছে বলে আপনি মনে করছেন। আপনি মনে করছেন যে এটি আসলে আনকনসিয়াসলি অথবা অবদমিত বাসনা লেখকের এবং সেই সাথে গোপন এজেন্ডাও হতে পারে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে তারা আসলে নর্মালাইজ করার চেষ্টা করছে? না, এটা এভিডেন্ট, পরিষ্কার। কারণ তিনি কিছুদিন আগে, আসলে আমরা ব্যক্তি ধরে আলোচনাটা হচ্ছে এটা একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এই কারণে আমি বলেছি যে একটা গোষ্ঠীগত এজেন্ডা, যে আওয়ামী লীগকে নর্মালাইজ করানো। এবং বলা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ আমলে, এটা আমরা প্রচুর শুনতাম যে বিএনপি আসলে বিরোধী দল হিসেবে যোগ্য না, বিএনপি রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবে না, সুতরাং আওয়ামী লীগই থাক। আপনি ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তাদেরকে এনে কি হবে, সুতরাং যতদিন পর্যন্ত একটা শক্ত বা দক্ষ বা বিরোধী দল আমরা না পাচ্ছি ততদিন আওয়ামী লীগ থাক। এটা একটা বয়ান তখন ছিল। এটারই আরেকটা আপডেটেড ভার্সন এখন দেখা যাচ্ছে যে যেহেতু সহি বিরোধী দল নাই, সুতরাং এখন ওই পুরনোদেরকে ফিরিয়ে আনা। এবং পুরনোদের ফিরিয়ে আনা মানে যখন আপনি পুরনোরা এভাবে বলেন তখন মনে হয় যে আওয়ামী লীগ, বিএনপি সহ যারা পুরানো পার্টি তারা সবাই একই রকম। তারা কিন্তু সবাই একই রকম না। আওয়ামী লীগ বাংলাদেশে যতবার সুযোগ পেয়েছে ততবার বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। এবং সেটা ফ্যাসিবাদ মানে কি, সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করা, সকল এমনকি দল নিষিদ্ধ করতে করতে নিজেদের দল নিষিদ্ধ করে ফেলা। আপনি বাকশালের 4র্থ সংশোধনীর মাধ্যমে তো আওয়ামী লীগ নিজেকে নিজে বিলুপ্ত করে দিয়েছে।
এটা তো পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সমস্ত পত্রিকা, সমস্ত মিডিয়া তখন আপনি নিষিদ্ধ করে দিয়ে 3-4টা নিজের বাছা বাছা পত্রিকা রাখলেন, এবং যা দল তাই রাষ্ট্র তাই সরকার, অর্থাৎ আপনি একটা ফ্যাসিবাদ তখন কায়েম করলেন। ঠিক আছে, আবার আপনি সুযোগ পেলেন, এইবার শেখ হাসিনার আমলে আমরা দেখলাম আবার একটা ফ্যাসিবাদ কায়েম হলো। শুধু সেটা না, এই ফ্যাসিবাদ শেষ পর্যন্ত একটা গণহত্যা চাপিয়ে দিল বাংলাদেশের মানুষের উপর, যেটা জাতিসংঘ ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্টে আসলো যে এটা একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, গণহত্যা, মানে যেটাকে বলে মানবতা বিরোধী অপরাধ। এবং এটা যখন শেখ হাসিনার তরফ থেকে আবার আবেদন করা হয়েছে, জাতিসংঘ কিন্তু সেটা খারিজ করে দিয়েছে যে না, এটাকে প্রশ্ন করার মতো কোনো যৌক্তিক কারণ আমাদের কাছে না, এটা একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। তাহলে যে দল, এখন তো আওয়ামী লীগ যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল, এটা তাকে প্রমাণ করতে হবে। আপনি যতবার সুযোগ, এবং ভারতের প্ররোচনায়, ভারতের প্রত্যক্ষ পরোক্ষ আশকারায় আপনি এখানে 3বার বাংলাদেশের নির্বাচনকে ভুলুণ্ঠিত করেছেন। বাংলাদেশে কিন্তু অন্য, আপনি বিভিন্ন দলের বিভিন্ন ধরনের সমালোচনা করতে পারবেন, বিএনপিরও সমালোচনা থাকতে পারে, কিংবা অন্য দলের অন্য সমালোচনা থাকতে পারে, আমাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু কারোর ব্যাপারে এই অভিযোগ নাই যে তারা ভিনদেশী রাষ্ট্রের হয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, এটা নাই। আমরা কিন্তু বিএনপি সমালোচনা করি যে তারা 2001-06 সময় এসে ওই বিচারপতি বয়স বাড়ানোটা কোনো দরকার ছিল না, তার ফলে বাংলাদেশে একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে, এটা আমরা সমালোচনা করি, বাট দ্যাট ইজ ডিফারেন্ট। এটা আমাদের দেশের ভিতর নিজেদের সমালোচনা। কিন্তু আওয়ামী লীগের মতো আরেকটা রাষ্ট্রের প্ররোচনায় এখানে আপনার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করা, এটা কিন্তু কেউ করে নাই। ফলে বাংলাদেশ, এবং এখনও তারা দেখেন ভারতে বসে থেকে ভারতীয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, এর সাথে আপনাকে যুক্ত করতে হবে আজকে মমতা ব্যানার্জির যে বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন, যে অমিত শাহ তাকে যেটা বলেছেন, এবং এরপরে হাদি হত্যার সাথে যেভাবে আমরা আগে সন্দেহ করতাম যে ভারতের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে, সেটা কিন্তু আরও বেশি আপনার প্রমাণিত হয়েছে। ভারত কিন্তু এই কাজটা নতুন করে না, তাদের যারা শিখ নেতা কানাডায় কিংবা আমেরিকায় আছে সেখানে তারা গুপ্ত হত্যা করে এসেছে আগে, এই ধরনের, এটা নিয়ে তাদের সাথে কানাডার সম্পর্ক খারাপ হয়েছে। ফলে এই হাদি হত্যায় আপনার এই মানে মমতার এই মন্তব্যের পরে এটা কিন্তু আরও একটা প্রশ্ন তৈরি করেছে। তাহলে সেই দেশ, মানে ওখানে বসে থেকে আপনি, এবং ভারতের যদি সংশ্লিষ্টতা থাকে, এখানে আমরা কাকে দেখলাম, ছাত্রলীগের একজন সাবেক নেতাকে হত্যাকাণ্ডটা ঘটাতে। তাহলে এই যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং ভারতের এই কানেকশন, তাহলে ভারতকে, আওয়ামী লীগকে বলা যাবে যে তারা বাংলাদেশের রাজনৈতিক দল? তারা তো আমাদের জন্য একটা নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই গণহত্যা যেটা তারা সংগঠিত করলো, এটা নিয়ে তারা ন্যূনতম কোনো ধরনের অপরাধ বোধে ভোগে না। পোস্টে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে টক অফ দ্য কান্ট্রির লেখক কিভাবে শেষ করেছেন দেখা যাক, নতুনদের ভালো পারফরমেন্স ছাড়া পুরনোদের ফেরা বন্ধের উপায় কি, এরকম একটি প্রশ্ন সেখানে করেছেন। দেশে আসলে সহি বিরোধী দলও নেই, যেটি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। আমি একটু জানতে চাইব আপনার কাছে, একেবারে নিরপেক্ষ একটু অবস্থান থেকে যদি জানতে চাই, যে বর্তমানে যে বিরোধী দলটা আসলে সংসদে আছে, তারা কি একেবারে সহি বিরোধী দল, বা বিরোধী দলের ভূমিকা যতটা শক্ত হওয়া উচিত, শক্তিশালী হওয়া উচিত, সেটি পালন করতে পারছে কিনা? এটা আপনি মূল্যায়ন করেন, কোনো অসুবিধা নেই। সরকারের যেমন পারফরমেন্স মূল্যায়ন হচ্ছে, বিরোধী দলের পারফরমেন্সও মূল্যায়ন হবে। বিরোধী দল যদি তার কাজটা না করতে পারে, আপনি সমালোচনা করবেন, কোনো প্রবলেম নেই। আমাদেরকে আপনি করেন, আপনি আসলে মূল্যায়ন করেন। অনেক জায়গায় আমরা সময় পাই নাই, একটা হলো সময়ের ব্যাপার আছে, আরেকটা হচ্ছে যে আমাদের ধরে যদি এনসিপির কথা বলেন, এটা একটা নতুন দল, তার অনভিজ্ঞতা আছে, তাকে অনেক কিছু মানে করে করে শিখতে হচ্ছে, অনেক কিছু আছে, কিন্তু সহি বিরোধী দল নাই, সুতরাং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস স্টেটমেন্ট। এবং এটা হচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করা, যাদের এখনো আপনি বিচারের খবর নাই, বিচার হবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে, আপনি তাকে বলছেন যে তার ফিরে আসাটা টক অফ দ্য কান্ট্রি। আমি তো কোথাও শুনতে পাই না যে মানুষ আওয়ামী লীগকে খুব মিস করছে। এই কারণে আমি বলেছি যে অ্যাকর্ডিং টু সাইকোঅ্যানালাইসিস থিওরি, এটা হচ্ছে লেখক এবং তার যে গোষ্ঠী এজেন্ডা, তাদেরই একটা অবদমিত কিংবা সাপ্রেসড একটা ডিজায়ার, এটা তারা টক অফ দ্য কান্ট্রির নামে চালাচ্ছেন, যে আওয়ামী লীগের এখন ফিরে আসাটা একটা সময়ের জন্য প্রয়োজন। এবং তিনি এখানে ভুলভাবে নেপালের সাথে একটা উদাহরণ টেনেছেন, যে নেপালে যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? কিন্তু এখানে যেটা ফান্ডামেন্টাল পার্থক্য, নেপালের ওই সরকার ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, এবং তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে। যেমন ধরুন 96 সালে এখানে বিএনপি বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, কিন্তু পরবর্তীতে আন্দোলনের পরে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই কথা কিন্তু কেউ বলে নাই। ফলে সেটা, আর আপনি এরকম গণঅভ্যুত্থানের পরে পুরো একটা দল পালিয়ে যাওয়া, সেই দলকে আবার বলবেন যে মানুষকে সিদ্ধান্ত নিতে দেন। মানুষ তো সিদ্ধান্ত নিয়েছিল তাদের ব্যাপারে 5 আগস্ট। এখন এই যে ব্যাপারটা, এটা হলো আওয়ামী লীগকে একটা নর্মালাইজ করে। এবং আওয়ামী লীগ, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আওয়ামী লীগ এবং গণতন্ত্র তো সম্পূর্ণ বিপরীত মেরুত। তারা একেবারে তাদের ডিএনএ, পলিটিক্যাল ডিএনএর মধ্যে ফ্যাসিজম আছে। সেই দলকে নিয়ে এরকম হাহাকার যখন কোনো একজন লেখক কিংবা কোনো একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখে জানাবেন, তখন সেটা অবশ্যই সমালোচনা। আপনি বলছিলেন যে এনসিপি আসলে নতুন দল, তাদের শেখার অনেক কিছু আছে, অভিজ্ঞতার অনেক বিষয় আছে, কিন্তু জামাত তো দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আসলে রাজনীতি করে আসছে। বিভিন্নজন বলছেন যে বিএনপির সাথে জামাতের একটা সময় রাজনীতির অভিজ্ঞতা ছিল বলেই এখন জামাত আসলে
আলাদাভাবে বিরোধী দল হিসেবে শক্তিশালী ভূমিকাটা আসলে পালন করতে পারছে না, তারা বিএনপির বিরোধিতা করতে পারছে না, দেশের যে প্রয়োজনীয় বিশেষ বিশেষ মুহূর্তগুলো, যে সময়গুলো ক্রাইসিস মোমেন্ট, সেগুলো নিয়ে তেমন আলোচনা করতে পারে। আপনি কি এটাতে দ্বিমত করছেন? হ্যাঁ, দ্বিমত করছি। কারণ হচ্ছে আপনি জামায়াতের সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আওয়ামী লীগ থাকা অবস্থায় বিরোধী দলগুলো আওয়ামী লীগের যে অল আউট বিরোধিতা করতো, এখন কিন্তু পরিস্থিতি সেরকম না। এটা একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, তার সাথে আমাদের ইস্যু ভিত্তিক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা চাই যে দেশ স্টেবল থাকুক এবং আমরা তাকে তার সব কাজকে বিরোধিতা করাটা দরকার এটা আমরা মনে করি না। যেখানে সহযোগিতা সেখানে সহযোগিতার নীতি, যেখানে সমালোচনা বা বিরোধিতা করার দরকার সেখানে বিরোধিতা করার নীতি। আমরা এই গণভোট এবং এই যে গণতান্ত্রিক সংস্কারগুলো সরকার করে নাই বলে আমরা কিন্তু তার তীব্র সমালোচনা করেছি এবং আমাদের কর্মসূচি ঈদের আগেও ছিল, ঈদের পরেও থাকবে। কিন্তু আবার যেখানে দেশের একটা ক্রাইসিস, জনবান্ধব যে ইস্যুগুলো সেগুলো নিয়ে তেমন আলোচনা হচ্ছে না, এই প্রশ্নটা বারবার আসছে। আলোচনা হচ্ছে। আজকেও তো আপনি যে প্রথমে যেটা করলেন, সেখানে তো আমরা বিরোধী দল নেতাকে এই জ্বালানি তেলের দামের বাড়ানোর কারণে সমালোচনা, আমরা সরকারকে তারা সমালোচনা করেছে। এবং এই 3 মাসের মধ্যে আপনার আলোচনার ফোরামটা কি? পার্লামেন্টে প্রথম সেশনটার মধ্যে কতগুলো স্পেসিফিক এজেন্ডা ছিল, তার মধ্যে একটা প্রধান বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। সামনে আরও আলোচনা হবে, আরও অনেকগুলো সুযোগ আছে। কিন্তু এটা আমি বলছি যে তবু যদি আপনার মনে হয় যে জামায়াত ইসলাম ঠিকমতো বা পুরো বিরোধী দলীয় জোট, আপনার কাছে জানতে চাই যে জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে তারা কম আলোচনা করছে, এটা নানাভাবে নানা দিক থেকে আসলে আসছে। এটা আমি মনে করি যে কিছু ইস্যু আসে নাই আলোচনা। এর মধ্যে একটা হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে পার্লামেন্টে আলোচনা হয় নাই। এছাড়া বাকি সব গুরুত্বপূর্ণ ইস্যু মোটামুটি এসেছে। যেমন তখন হাম নিয়ে কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন, প্রত্যেকটা জিনিসই সংসদে উঠেছে। আপনি রেকর্ডটা যাচাই করে দেখেন যে ইস্যুগুলো বাংলাদেশের জন্য বার্নিং ছিল তার প্রত্যেকটাই কম আর বেশি উঠেছে। একেবারে বাদ পড়েছে হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি। এটা আমরা এগ্রি করি, এটা আপনার সামনে বাজেটের সেশনে বিরোধী দল তুলবে না, সেটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ নীলুফার আপা। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, চট্টগ্রাম থেকে একজন দর্শক প্রশ্ন করেছেন, তিনি পৌরসভায় চাকরি করেন, তিনি সঙ্গত কারণেই তার পোস্ট এবং কোথায় চাকরি করেন সেটি তিনি উল্লেখ করেননি। তিনি প্রশাসক নির্বাচনের কথা বলেছেন যে এই সরকার বলেছে তারা আসলে দুর্নীতি করবে না, কিন্তু প্রশাসক নির্বাচিত যাদেরকে এখন প্রশাসক দেওয়া হয়েছে তারা দুর্নীতি করছেন। তাদের ক্ষমতা যেটা সেটা কিছুটা কমিয়ে নির্বাচনের পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত, প্রশাসন নির্বাচনের আগ পর্যন্ত তাদের ক্ষমতা খর্ব করা উচিত বলে আপনি মনে করেন কিনা? দেখেন, উনি যেটা বলেছেন, প্রশাসন তো আসলে স্থায়ীভাবে নির্বাচিত করে নাই, এটা কিছুদিনের জন্য। কারণ খুবই সমস্যা হচ্ছিল সমস্ত বাংলাদেশে যখন প্রশাসকরা পালিয়ে গেছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম সিটি কর্পোরেশন পর্যন্ত, তখন এটা এত গ্যাপে রাখা যায় না। এবং একটা দেশে নির্বাচনটাই হলো 3 মাস আগে, তো ঈদের পরে ঈদ গেল, এখন আপনার একটা নির্বাচনের ঘোষণা ইসি দিবে। ইসি যেটা বলেছিল যে ঈদের পরে আমরা স্টেপ বাই স্টেপ পৌরসভাগুলো, সিটি কর্পোরেশনগুলো ইলেকশন করবে, তো ততদিন তো ফেলে রাখা যায় না। দ্বিতীয়ত হলো যে দেশে যত সময়টা যেমন কঠিন, ষড়যন্ত্রগুলো তেমন কঠিন জটিল। তো এই জটিল ষড়যন্ত্রে নিজের দলের লোক ছাড়া নিজের দলকেই তো অনেক সময় বিপদে পড়তে হয়, গুপ্ত থাকে অনেক সময়, আর অন্যদের উপর ডিপেন্ড করা যায় না। আর যাই হোক না কেন, তারা তো আমাদেরকে চরম বিপদে ফেলে দিতে পারে, এবং এর প্রমাণ আমরা অতীতেও অনেক পেয়েছি, নিকট অতীতেও আমরা পেয়েছি। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে যত তাড়াতাড়ি আমরা এটা চেষ্টা করব। আর ন্যায় অন্যায় বোধটা হচ্ছে যার ন্যায় অন্যায় বোধটা, উনি যেটা বললেন, উনি প্রমাণ দিতে হবে যে কোনো কিছুরই এই জায়গায় কথা বললে, তো প্রমাণ সাপেক্ষে কথা বলতে চাই। পাশাপাশি এটা আমি ওনার কথা নিশ্চয়ই কেউ শুনলে তো অবশ্যই আপনার টেলিভিশনে বলেছে, শুনেছেন দলের নীতি নির্ধারক মহল, তারপরেও যদি এই ধরনের আলোচনা আসে আমি অবশ্যই বলার চেষ্টা করব। কিন্তু এটাও সত্যি, ন্যায় অন্যায়টা একান্তই নিজের। উনি কি হলফ করে বলতে পারবেন যে উনি যে পৌরসভায় জব করেন উনি সম্পূর্ণ ন্যায়ের উপর ছিলেন বা আছেন? আমরাও তো পৌরসভা বা সিটি কর্পোরেশন বা আপনার সরকারি বিভিন্ন জায়গাটায় দেখি, কাজ করি, তারা যদি অন্যায়কে প্রশ্রয় না দেয়, অন্যায় না করে, আমলারা আপনার এই পলিটিক্যাল ফিগাররা সরাসরি এইভাবে করতে পারে না। তিনি মনিয়াপা, আমি একটু তোফায়েল আহমেদের প্রসঙ্গে আসতে চাই। বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তার জানাজাকে ঘিরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে স্লোগান দেয় তারা জয় বাংলা বলে। সেখানে পুলিশের সঙ্গে তাদের এক ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, বেশ কয়েকজনকে আটক করে। এবং প্রশ্ন উঠছে যে সার্বজনীন শ্রদ্ধা নিবেদনের জন্য তার যে পারমিশন চাওয়া হয়েছিল শহীদ মিনারে, সেটিও দেওয়া হয় নাই। বাংলাদেশের রাজনীতিতে আমরা আসলে একজন রাজনীতিবিদকে কোন দিক থেকে মূল্যায়ন করব? যদি বলা হয় যে তাকে সম্মান জানাবো, সেটা কোন ক্রাইটেরিয়ার উপর জানাবো? এবং তাকে অবমূল্যায়ন করার ক্ষেত্রে বা তাকে আমরা যে তিরস্কার করব, ভৎসনা করব, কিসের উপর ভিত্তি করে করব? এই পরিণতি কি বার্তা দেয় রাজনীতিবিদদের? দেখেন, আমি তার উপর সম্মান রেখেই বলছি, তোফায়েল আহমেদ সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের বাট
সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে যে যে রাজনীতির উপর ভিত্তি করে আপনার রাজনীতিটাই তাদের নিষিদ্ধ হয়ে গেছে, তারপরেও বিএনপি সরকার, যে সরকার প্রধান যিনি বলেছেন যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন না এবং যারা ভোট দিতেও আসেন না, আমি সবার প্রধানমন্ত্রী, সেই সবার প্রধানমন্ত্রী হিসেবে একজন বর্ষিয়ান নেতা, একজন বর্ষিয়ান মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, যাকে অনেকেই চেনেন বাংলাদেশে প্রায় অনেকেই, সেইখানে তাকে সম্মান দিয়ে যতটুকু তার জানাজা হওয়া দরকার তাকে পারমিশন দেওয়া হয়েছে। কিন্তু ওইখানে আপনি যে বলেন জানাজা একটা একদম যে ধর্মই যেই করুক না কেন তার শেষ বিদায়ে মানুষের মন মানসিকতা থাকবে নরম, আর এমন না যে তাকে তার এই মৃত্যুর পিছনে কারো হাত আছে, এটা একটা বয়স্কজনিত মৃত্যু। তো সেইখানে তাদের স্লোগান দেওয়ার এমন কি দরকার পড়েছিল আপনি বলেন তো? একটু যুক্ত করি, তার লাশটা যখন আসলে ভোলায় পৌঁছায় তখন যুবদল ছাত্রদলের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয় যে তোফায়েল আহমেদের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা এই ভোলাই হবে না, এই ধরনের স্লোগান। আমি ওটা বলছি না, আমি গতকালকের কথাটা আগে বলি। তাকওয়া মসজিদে যেটা হলো, এটা কিন্তু তাদের আপনার কি আলমগীর সাংবাদিক আনিস আলমগীর উনি নিজেই কিন্তু লিখেছেন ওনার পোস্টে যে সবই ঠিক ছিল, আমি ছিলাম, সবই ঠিক ছিল জানা যায়, বাট তারপরে যে স্লোগানটা দেওয়া হলো, এই স্লোগানটা দেওয়ার পরেই ধরপাকড় বা পুলিশের জায়গায় তারা শৃঙ্খলা রক্ষা করবে। আপনি বলেন এইখানে স্লোগান যদি দেয় নিষিদ্ধ একটা রাজনৈতিক দল, আমার সাথে তুষার বসে আছে, তুষার তো এমনিই আমার খাতির করে না, তখন কি তুষার আমাকে খাতির করবে? আজকের বিরোধী দল কি আমাকে খাতির করবে? মানে সেই ভয়টা কি মানে বেশি কাজ করেছে? না না, সব ভয় না, এটা সবখানেই সম্মান। আমি যেমন তোফায়েল আহমেদকে সম্মান করি, আমি ঠিক বিরোধী দলকেও সম্মান করি, আমি নিজেও তো ওই জায়গায়, যেটাই আপনি বলেন না কেন, ওনার তো বেসিক একটা এম্বার্গো আছে, তো বেসিক এম্বার্গোর সঙ্গে কোনো মৃত্যু ডিপেন্ড করে না, মারা গেছে সে সব কিছুর ঊর্ধ্বে, তার সমাহিত হওয়ার জন্য যা যা দরকার সব কিছু সরকার সহযোগিতা করবে। কিন্তু তার মানে তো এই না যে লাশের সামনে আপনি মিছিল করবেন। আপনার লাশের সামনে আমি কিন্তু তাকে সম্মান দিয়ে কথাটা বলছি, লাশের সামনে যারা মিছিল করলো, কেউ আওয়ামী লীগ বললো না কেন তাদের এটা অপরাধ, এটা করা ঠিক না, তোমরা এত মিছিল জানো করো, এখন এত মিছিল জানো, জামাতের অফিসের সামনে যায় মিছিল করো, বিএনপির অফিসের সামনে যায় মিছিল করো, এনসিপির অফিসের সামনে যায় মিছিল করো, তাহলে বুঝি। তা এইখানে একটা মৃত ব্যক্তির সামনে মিছিল করা, ওই মৃত ব্যক্তি কেউ তো অপমান করা, সেটা করলো। আর ছাত্র দল বা আপনি কার কথা বললেন যুব দল যদি কেউ করে থাকে আমি জানি না, ওটা তার নিজ নিজ জায়গায় করেছে, হতে পারে তারা কিন্তু ওইখানে প্রলেতারিয়েতের মতো থেকেছে, তারা কিন্তু ওইখানে ভীষণ কষ্ট। হ্যাঁ, আমি নিজে একবার গিয়েছিলাম তার এলাকায়, শাওন যখন প্রথম উপনির্বাচন করে তখন আজকের মাননীয় স্পিকার মেজর হাফিজ সাহেবের উপনির্বাচনে গিয়েছিলাম, বিশ্বাস করবেন না, পুরা গ্রাম, পুরা আসন, কোনো পুরুষ নাই, পুরুষ শূন্য একটা জায়গা, এবং মেজর হাফিজ সাহেবের বাসাটা একটা হসপিটাল, কোনো হসপিটাল তো আমাদের রুগী নিচ্ছিল না, একটা হসপিটাল তার বাসায়। বিএনপি যে ডাক্তাররা ছিল তারা এসে কারো হাত কেটে ফেলেছে কূপ দিয়ে, কারো পা কেটে ফেলেছে কূপ দিয়ে, কারো মাথায় কূপ লেগেছে 10টা 20টা করে সেলাই, এরকম মুমূর্ষু রুগীগুলা আপনার ফ্লোরের মধ্যে কাঁথা চাদর বিছায় মহিলারা রাখছে, মহিলা রুগী অনেক বেশি সেখানে, এবং মহিলারা শুধু গ্রামে ছিল, কোনো পুরুষ ছিল না। আমি 4-5 দিন নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম, আমি সেইখানে দেখেছি এই অবস্থা নিজের চোখ দিয়ে। তাহলে এটা যারা সাফার করছে আপা, তাদের ব্যাপারটা আমি এটা নিয়ে কোনো কথা বলতে রাজি না। অসংখ্য ধন্যবাদ স্যার। তুষার, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসবো, এই ব্যাপারে আপনি কিছুটা কথা বলতে পারেন। আমি একটু হাসনাত আবদুল্লাহর বিষয়টা নিয়ে কথা বলবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহর 10-25 কোটি টাকা নিয়ে গেছে বলে যে দাবিটা করেছিলেন প্রশাসক, কুমিল্লার প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া, সেটি নিয়ে লাইভে এসে হাসনাত আবদুল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন 45 মিনিট ধরে এবং দেখিয়েছেন কোথায় কোথায় কোন খাতে আসলে সেটি ব্যয় করা হয়েছে। হাসনাত আবদুল্লাহকে কেন আসলে এই ব্যাখ্যাটা দিতে হলো? এটার আগে ওই বিষয়টা জরুরিটা বলি, এবং আগে যে আলোচনাটা করছিলাম আওয়ামী লীগ নিয়ে, এটা খুবই কানেক্টেড, গভীরভাবে কানেক্টেড। তোফায়েল আহমেদকে এই পরিণতি বরণ করতে হলো কেন, এই প্রশ্ন বাদ দিয়ে কিন্তু আমরা এই রিয়াকশনগুলো, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো কেন আওয়ামী লীগকে এই উপলক্ষকে কেন্দ্র করে দানা বাড়তে দিতে চায় না, এটা প্রশ্ন করলে হবে না। এটা হলো প্রতিক্রিয়া, আগে ক্রিয়াটা দেখতে হবে যে তোফায়েল আহমেদ সাহেবরা আওয়ামী লীগ কী করেছে বাংলাদেশে। এবং এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগকে 8-10টা স্বাভাবিক রাজনৈতিক দলের মতো দেখলে হবে না, যারা এখনও টিল টুডে
প্রকাশ্যে বলছে যে জুলাইয়ে একটা সন্ত্রাসী কাণ্ড ঘটেছে, কোনো গণঅভ্যুত্থান ঘটেনি, এবং তারা আসার মাত্রই জুলাইয়ের যারা অংশ নিয়েছে তাদেরকে জুলাইকে তারা বলে ঝুলিয়ে দেবে, এবং ফেসবুকে ওপেনলি পোস্ট দিয়ে বলছে আসিফ নজরুলকে কিভাবে হত্যা করলে আপনারা শান্তি পাবেন, কি আমরা কি ওই আসিফ নজরুল তো একটা নাম ধরেন, এটা আমিও আপনিও হতে পারেন, যে কেউ হতে পারে যারা গণঅভ্যুত্থানের পক্ষে, যে তাকে কি আমরা ফায়ারিং স্কোয়াডে রেখে মারবো নাকি পল্টনে ঝুলিয়ে রাখবো, এই হলো তাদের সাইকোলজি, মেন্টালিটি। তারা এখনও টার্গেট কিলিং, এখনও আমরা মানে আমাদের ঘাড়ের উপর তাদের দীর্ঘশ্বাস যে তারা কখন আমাদেরকে হত্যা করবে। তাদেরকে আপনি বলছেন যে দেশে ফিরিয়ে, মানে যারা বলছে আর কি যে দেশে ফিরিয়ে এনে আবার রাজনীতি করতে সুযোগ দেওয়া দরকার, ফলে এই কথাগুলোকে আমরা খুব গভীর মানে ষড়যন্ত্র হিসেবে দেখি। এইবার আসেন যে এই তোফায়েল আহমেদ সাহেব, তাকে বলা হচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে। আমি শুধু ভোলার উদাহরণ দিই। ভোলায় এই যে এখন যিনি আমাদের মাননীয় স্পিকার, একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন ভেটারান ফুটবলার, তার বাবা 1973 সালের ভোলা 3-এর একজন প্রার্থী ছিলেন জাসদের। তিনি যেন মনোনয়নপত্র জমা দিতে না পারেন এই জন্য তোফায়েল আহমেদের নির্দেশে, এবং ওখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর জন্য তোফায়েল আহমেদের নির্দেশে এই আমাদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবের বাবাকে, তার নাম ডাক্তার আজহার, এবং তিনি ওখানে অত্যন্ত জনপ্রিয় নেতা। আপনি আপাতত গেছেন ভোলায়, আপনি খোঁজ নেন, তো তারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পরিবার এবং খুবই জনপ্রিয়, এবং তাকে গুম করা হয়েছে যাতে উনি মনোনয়নপত্র ড্রপ করতে না পারেন, এবং শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছেন। এটা কার নেতৃত্বে ঘটেছে? তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ কে? তোফায়েল আহমেদ হচ্ছেন যিনি মুজিব বাহিনী গঠন করা, যে 4 জন যে মূল ফিগার ধরা হয় মুজিব বাহিনী, তাদের একজন। মুজিব বাহিনী ট্রেনিং দিয়েছে মুজিব বাহিনী কিন্তু মুক্তি বাহিনী না, মুক্তি বাহিনী অস্থায়ী সরকারের অধীনে চলেছে, কিন্তু মুজিব বাহিনী হচ্ছে আলাদা প্যারালাল, যাদেরকে বিশেষভাবে ট্রেনিং দিয়েছে। এবং আজকে পর্যন্ত প্রশাসনে একটা কথা প্রচলিত আছে, তোফায়েল ক্যাডার। মুক্তিযুদ্ধের পরে যাদেরকে রাজনৈতিক বিবেচনায় আমলাতন্ত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুজিব বাহিনী যাদেরকে, তারা আজকে পর্যন্ত আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। 96 সালে যে দেখেন 12-13 বছর আওয়ামী লীগ কত কিছু করলো, একটা আমলাকে আপনি প্রতিবাদ করতে দেখেছেন যে আমাদেরকে আমাদের জুরিসডিকশনের বাইরে নিয়ে যাচ্ছে? আওয়ামী লীগ করে নাই তারা। কিন্তু 96 সালে এই গোটা আমলাতন্ত্র রাষ্ট্রকে বিকল করে দেয় নাই, বিএনপি বিপক্ষে নামে নাই কেন? কারা তারা হচ্ছে এই তোফায়েল ক্যাডার, কিংবা অনেকে বলে ইমাম ক্যাডার, এই যে এসটি ইমাম সাহেব যাদেরকে ঢুকিয়েছেন। এই যে দলীয়করণটা আপনি করেছেন, মুজিব বাহিনীর যে দীর্ঘস্থায়ী প্রভাব আমাদের রাষ্ট্র, রাজনীতি, সংস্কৃতি, আমলাতন্ত্র সর্বত্র আছে, এই 111-এর সাথেও তো মুজিব বাহিনীর লোকজন জড়িত। তারা আজকে পর্যন্ত আমাদের রাজনীতিকে যেভাবে প্রভাব বিস্তার করেছেন এবং আমাদেরকে পিছিয়ে দিয়েছেন, আপনি তো তাকে সেভাবে মূল্যায়ন করতে হবে, মানে তোফায়েল আহমেদকে। এবং তারা যেভাবে মুক্তিযুদ্ধের সময় মানে একটা ভাতৃঘাতী সংঘাত তৈরি করেছেন, যারা আওয়ামী লীগ বিরোধী যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই মুজিব বাহিনীকে দিয়ে, বিভিন্ন জায়গায় আপনি স্মৃতি কথাগুলো পড়ে দেখেন, যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ঘাঁটি করে যারা ভারতের অধীনে মুক্তিযুদ্ধ করেন, তাদেরকে হত্যা করা, তাদেরকে দমন করা কিন্তু ছিল তাদের মানে টাস্ক বা মিশন। ফলে তাদেরকে আপনার ওইভাবেই বিচার করতে হবে। এবং আজকে এটাই শেষ করছি, এই যে একটা জানা জায়গা কেন্দ্র করে আপনি জড়ো হয়ে যেতে চাচ্ছেন কেন? আপনি অন্যভাবে কর্মসূচিতে নামেন, পুলিশ, রাষ্ট্র, অন্যান্য রাজনৈতিক দল আপনাদেরকে ওইভাবে ডিল করবে। আপনি কেন জানা জায়গা কেন্দ্র করে এইভাবে নামতে চাইবেন? ফলে সেটার ট্রিটমেন্ট তো এরকমই হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে প্রশ্নটা ছিল তারা শ্রদ্ধা করলে জানাজাকে নিয়ে তো এটা করতো না। তারা যদি তাদের নেতাকে শ্রদ্ধা করতো তাহলে সেখানে নমনীয় থাকতো, অন্তত সামনে লাশ নিয়ে।